রেডিও অর্ডার অনুষ্ঠানে আজকের নাটক একটি কুকুরের শ্রেণী চরিত্র। রচনা সমীর দাশগুপ্ত, নির্দেশনা সুধাংশু ঘোষ, অভিনয়ে সুধাংশু ঘোষ, দেবদাস নাথ, ভাস্কর ভট্টাচার্য। হ্যালো হ্যালো, হ্যাঁ ওসি বলছি। না না, ঘুমোচ্ছিলাম না, ওই নাইট ডিউটিতে কি ঘুমোতে আছে? বই পড়ছিলাম। কি বললে? লাশ পাওয়া গেছে? খুব ভালো, খুব ভালো। তোমাদের মতন সিনসিয়ার লোক পুলিশে আছে বলেই তো এখনও দেশে মানুষ বাস করতে পারছে। না না না, আজ আর ডিউটি দিতে হবে না, আজকে তুমি ঘুমিয়ে পড়ো। রোজ যদি এমনি করে একটাও ধরতে পারো তবে দেখবে ওই দেশ থেকে চুরি, ডাকাতি, খুন সব আস্তে আস্তে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে না না, চিন্তা করো না, আমি তোমার প্রমোশনের জন্য রেকমেন্ড করব, নিশ্চয়ই করব। হ্যাঁ, এই আর বলতে, তোমার মতো সিনসিয়ার ওয়ার্কার কজন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের মতো হাত করা দিয়ে রেখে দাও। কি বললে? লাশ পাওয়া গেছে? লাশ মানে ডেড বডি? ননসেন্স, রাত দুপুরে লাশ করো না তো। না, করবো না। তা আমি কি করব? আমি কি লাশ কোলে করে বসে থাকবো? আর শোনো, ওটা আমার থানার এলাকা নয়। পুকুরের এপারটা আমার আন্ডারে, ওপারটা পলাশপুর থানার আন্ডারে। ননসেন্স। দিল ঘুমের 12টা বাজিয়ে। রামলাল, রামলাল। জি হুজুর। কি রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছিলি? নেই স্যার। এত ডাকছি অথচ তোর সারা নেই? নেই স্যার। চাপ। কি করছিলি তুই? পাহারা দিচ্ছিলাম স্যার। পাহারা দিচ্ছিলাম? মিথ্যে কথা। ঘুমোচ্ছিলিস, এখনো ঘুমোচ্ছিস? নেই স্যার। তুই নিশ্চয়ই আফিং খেয়েছিস? নেই স্যার। নেই সাপ। তুই যদি আফিং নাই খাবি তবে আমার এই বাঘের মতো ডাক তোর কানের ভেতর ঢুকলো না কেন? নেই স্যার। আবার নেই সাপ? তুই জানিস আমার হু হু হুঙ্কারে বাঘে গরুতে এক ঘাটে জল খায়? নেই স্যার। চপ। সেই থেকে যা বলছি তাতে শুধু নেহি সাব করে যাচ্ছে। বল হ্যাঁ সাব। হ্যাঁ স্যার। হ্যাঁ সাব। তুই জানিস বাঞ্ছারাম কে? বাঞ্ছারাম হলো এক দাগি চোর। বাছাধনকে বহুদিন ধরে খোঁজা হচ্ছিল, কিন্তু কেউ ধরতে পারেনি। যাই হোক, বাছাধন তো আমার সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। কি সাহস, কি সাহস ব্যাটার! চিন্তা কর। আমার তো গেল মাথা গরম হয়ে। তাও আমি ভদ্রভাবে বললাম, ঠিক হয়ে দাঁড়া শুয়োর। জি স্যার। আর তোকে বলছি না, বাঞ্ছারামকে এই কথা চিৎকার করে বলেছিলাম। বলতেই কি হলো জানিস? বাঞ্ছারাম প্যান্ট নোংরা করে দিল এক হুহুঙ্কারে। বেটা একবারে অজ্ঞান। হ্যাঁ স্যার। আর তুই আমার ডাকি শুনতে পাসনি? তার মানে তুই নেশা করেছিস? হ্যাঁ স্যার। আবার নেশার জোকে ঘুমোচ্ছিলি? হ্যাঁ স্যার। ঠিক ধরেছি, ঘুমোতেই হবে। দেখ কিরকম ক্রস করে সত্যি কথাটা আমি বার করে ফেললাম। হ্যাঁ স্যার। ওহ, তোকে আমি ডিসমিস করে দেব। হ্যাঁ স্যার। হ্যাঁ সাব। ওরে বুড়বাক, এবার বল নেহি সাব। নেই স্যার। ওরে ওরে বাবা রে, মারে কুকুরে কামড়েছে রে। ও বাবা গো, মা গো, ও বাবা গো। রামলাল, রামলাল। হ্যাঁ স্যার। চিৎকারটা শুনলি? হ্যাঁ স্যার। দেখ তো কি হয়েছে। কাউকে কুকুরে কামড়েছে মনে হচ্ছে। সবাইকে পাকড়ে নিয়ে আসবো? সবাইকেই ধরে নিয়ে আয়। ঠিক আছে স্যার, লেকিন কি হলো? जो कुत्ता कामड़ा। হ্যাঁ হ্যাঁ, ওটা কেউ ধরে আনবি। ठीक है साहब, अभी लिए আসছি। এই গ্রামে মানুষ কুকুরকে কামড়াবে না? কুকুরে মানুষকে কামড়াবে? এত সাহস! চক্রান্ত করে গ্রামের শান্তি নষ্ট করবে? আমি হতে দেবো না। মানুষ থেকে কুকুর পর্যন্ত প্রত্যেককে শিখিয়ে দেবো ডিসিপ্লিন কাকে বলে। কে? ও রামলাল। একই রে, কোমরে দড়ি লাগিয়ে এনেছিস কেন? সে তো আপনি বতলালেন সাহেব।
আমি বলেছি আপনি बतलालेन ना पकड़े लिए आस्ते उसी लिए तो পাকড়ে নিয়ে এলি। हाँ साहब ননসেন্স, দড়িটা খুলে দে। এই কাকে কুকুরে কামড়েছে? হুজুর আমাকে কামড়েছে। কোথায় কামড়েছে? এই যে হুজুর হাতে। হাতে? শরীরে এত জায়গা থাকতে হাতে কামড়ালো কেন? কি জানি হুজুর, এমন বিজাতীয় কুকুর এই গায়ে তো কখনো দেখি নাই। মনে হইল ওই নতুন আমদানি হইয়াছে। নাম কি তোর? একে গদাই। কি করিস? একে চাষাবাদে কাজ করি হুজুর। আচ্ছা গদাই, কুকুরটা এই গ্রামে আগে কখনো দেখেছিস? না না হুজুর। তার মানে এই গ্রামে যত কুকুর আছে সবাইকে তুই চিনিস? হ্যাঁ হ্যাঁ হুজুর। আশ্চর্য, এ তো বাপের জন্মে শুনিনি যে একটা মানুষ গ্রামের সব কুকুরকেই চেনে। তাহলে গদাই, তুই সব কুকুরকেই চিনিস, তার মানে তোকে চিনতে হয়, অর্থাৎ চেনা দরকার। মানে কেন চিনিস? একে হুজুর, আমরা হইলাম চাষিবাসী মানুষ। রেত বিরেতে বাড়ি ফিরতে হয় তো, পথে কখন কোন কুকুরটা খেপি উঠে বলা যায় না তো। তাই কোন কুকুরটা কার, কোন পথে কোন কুকুর ঘুরি বেড়ায় তা জেনে রাখতে তো হয়। আসলে এই কুকুরগুলাদের স্বভাব চরিত্র আচার আচরণ জানা থাকলে পরে হঠাৎ করে কামড়ে দিতে পারে না, এই আর কি। কি যেন নাম বলছিলি তোর? ও হ্যাঁ, গদাই। তা গদাই, ওই যে বলছিলি না রাত বিরেতে বেরোতে হয়, কেন বেরোতে হয়? রাতে তো চাষাবাদের কাজ হয় না। না হুজুর। তাহলে গদাই, রাত বিরেতে কোথায় বেরোতে হয়, কেন বেরোতে হয়? কিরে চুপ করে আছিস কেন? বল, চুরি টুরি করিস নাকি? না হুজুর। চুরি ছাড়া রাত বিরেতে আর কি কাজ থাকতে পারে? যাকে কেঁচো খুঁড়তে খুঁড়তে সাপ বেরিয়ে পড়বেই। তবে আপাতত কেঁচো নিয়েই ভাবা যাক, পরে সাপ নিয়ে ভাববো। যে কুকুরটা তোকে কামড়েছিল সে কুকুরটা কোথায়? পাইতে গেছে হুজুর। পালিয়ে যাবে? ইয়ার কি নাকি? অসম্ভব, হতে পারে না। যে গ্রামের দারোগা ভুজঙ্গ বটব্যাল, সেই গ্রামে কুকুর মানুষকে কামড়ে পালিয়ে যাবে? শিষ্টাচার বলে তো একটা কথা আছে নাকি? দেশ থেকে কি ডিসিপ্লিন একবারে ধুয়ে মুছে চলে যাবে? নেভার। মানুষ হোক আর কুকুর হোক, ভদ্রভাবে চলতে হবে, চরিত্র গঠন করতেই হবে। রামলাল, जी जी साहब কুকুরটাকে ধরে আন। যেখানে পাবি সেখান থেকে ধরে আনবি। শুধু কুকুর কেন, কুকুরের মালিককেও চাই। ইনভেস্টিগেশন করতে হবে। যাকে তোর সন্দেহ হবে তাকেই ধরে আনবি। কুকুর আর কুকুরের মালিক দুজনকে এমন শিক্ষা দেবো। साहब কি হলো? हमारा ड्यूटी तो आदमी पकड़ानो, लेकिन कुत्ता कैसे पकड़ाबो? কুত্তা কেসে পাকড়াবো? যেমন করে আদমি পাকড়াও। যাও। ठीक है साहब। তোর কি যেন নাম? ও হ্যাঁ, গদাই। আচ্ছা গদাই, যে কুকুরটা তোকে কামড়েছে সেটা কি তোর? কি যে বলেন হুজুর, পরিবার পোষারই টাকা নেই, আবার কুকুর পুষবো করতে নেই। জ্ঞান দিও না, জ্ঞান দিও না। যা জিজ্ঞাসা করছি তার উত্তরটি দাও। আগে না হুজুর, আমি কুকুর পুষি না। কুকুরটা কার তা জানিস? না। কুকুরটা যে তোকে কামড়েছে তুই সচক্ষে দেখেছিস? হ্যাঁ হুজুর, আমি দেখেছি। আন্ধার পথ, কৃষ্ণ পক্ষ, চোখে কিছু ঠাউর হয় না। আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, হঠাৎ আমার পাটা পড়লো কুকুরটার উপর, আর কুকুরটাও দিল খ্যাক করি কাম। এই চুপ! ভয় দেখাচ্ছিস কেন? ভয় দেখাচ্ছিস কেন? তাহলে কুকুরের দোষটা কোথায়? ওকে লাথি মারবে আর ও ছেড়ে দেবে? মামলা ডিসমিস। হুজুর, হাতটা যে অকেজ হইয়া গেল হুজুর। এখন এই হাত নিয়ে মজুর খাটবো কেমন করি হুজুর? পরিবারের কেমন করে খাওয়াবো হুজুর? এই চুপ চুপ! কাঁদবে না, একদম কাঁদবে না। হাতটা যে ব্যথা করতেছে হুজুর। ব্যথা করছে? ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশন? মরে গেল, আমি ইঞ্জেকশন নেবনি। চুপ! কুকুরে কামড়ালে ইঞ্জেকশন নিতেই হয়।
14টা ইঞ্জেকশন, এত বড় বড় নাভির চারিদিকে। 14টা ইঞ্জেকশন! ওরে আমার 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 মাথা ঘুরতেছে, আমার পটা টলতেছে। আমার সাইডা দেন হুজুর, সাইডা দেন, হুজুর সাইডা দেন। ছেড়ে দেবো যতক্ষণ না ওই ব্রুট কালপ্রিট কুকুরটাকে ধরতে পারছি আর তার মালিককে আইডেন্টিফাই করতে পারছি, ততক্ষণ তো তোমাকে ছাড়া যাবে না গদাই। এই এই চপ চপ চপ, একদম কাঁদবে না, একদম কাঁদবে না। আই ওয়ান্ট সোশ্যাল জাস্টিস। মনুষ্য সমাজে কুকুরকে যদি থাকতেই হয় তবে তাকে ডিসিপ্লিন শিখতে হবে। আর কুকুরের মালিক একবার ধরি তাকে বুঝিয়ে দেবো কত ধানে কত চাল, হাউ মাচ প্যাডিতে হাউ মাচ। হুজুর হুজুর আমার সাইডা দেন, আমি চলে যাই হুজুর, আমি চলে যাই। কেন যাবে? আচ্ছা, আমাকে একলা রেখে চলে যাবে? এই রাতে রামলাল যদি সত্যি কুকুরটাকে ধরে আনে আর যদি ব্রুট কুকুরটা খ্যাক করে আমাকেও, আচ্ছা তোমার মানবিকতা বলে কিছু নেই? হ্যাঁ, আমাকে এমন অসহায় অবস্থায় ফেলে। ছি ছি গদাই, মানুষ সমাজবদ্ধ জীব, একে অপরকে ছাড়া বাঁচতে পারে না। বইয়ে পড়নি? আমি বাড়ি যাবো হুজুর, আমি বাড়ি যাবো, কুকুর ধরে আর কাজ নাই। চপ, এখন 14টা ইঞ্জেকশন নিতে হবে। ওরে বাবা রে, আমি কিছুতেই ইঞ্জেকশন নেবনি। ও কর্মুখ দেখে যে সকালে উঠেছিলাম কে জানে। ইঞ্জেকশন না নিলে কি হয় জানিস? জলাতঙ্ক। জলাতঙ্ক? সেটি আবার কি? জল দেখলেই আতঙ্ক, অর্থাৎ হুজুর আমাদের জল তেষ্টা পেয়েছে, আমি পাগল হলি, আমার মালুর কি হবে হুজুর? মালু? মালুটা আবার কে রে? আমার বউ হুজুর। বউ? বয়স কত? দেখতে কেমন? ওই বোধহয় কুকুরটা রামলাল ধরে এনেছে। একবার বাছাতন আসুক, তারপর কামড়ানোর মজাটা বুঝবে। এ কি চেহারা হয়েছে তোর? চুপ, বলছি কি চেহারা হয়েছে তো? রাত্রি বলছিস হ্যাঁ সাহেব? তোর মুখে এত কাদা লাগলো কি করে? জামা প্যান্টেও তো কাদা। ও অসম্ভব, কি করে হলো তাই বল। এ প্যান্টটা খুলে গেল কি করে রে? একটা কুকুর, আই মিন একটা কুকুর তোর এমন অবস্থা করলো? আমি बाहर होते ही देखलाम साले कुत्ता मंदिर के दावा में बैठे আছে। मैं चुपी चुपी कुत्ताटार काছে গেলাম, उसको যেই লেজ पकड़ालाम कुत्ता छूटे গেল। मैं तो कुत्ता को नहीं छोड़ेगा। कुत्ता मैं साथ छूटने लगा। कुत्ता साला छोटे, मैं भी साला छोटे। इधर उधर बाजार मैदान, इतना अंधारे छूटते छूटते वो साला कुत्ता गेलो खेपे, छूटे एलो हमाके कामड़ाते। बस उल्टो छूट लगालाम और सामने छिलो खाना, গিয়ে পড়ে গেলাম সাহেব। ইডিয়েট ইডিয়েট, নেশা করলে কি আর ক্রিমিনাল ধরা যায়? হ্যাঁ সাহেব। হুজুর কুকুরটা তো পঞ্চানন বাবুর হতে পারে। হোয়াট? পঞ্চানন বাবু মানে আমাদের গাঁয়ের জমিদার? আমিও তাই ভাবছি। এমন কুকুর এ গায়ে আসবে কোত্থেকে? কি তেজ, কি কামড়ানোর ভঙ্গি, কি অ্যাটাক করার কায়দা, চেঞ্জ করার কি নিপুণ ভঙ্গি, কামড়ানোর কি মার্জিত টেকনিক। ট্রেন্ড কুকুর না হলে কি পারে? হুজুর আমি মালুর কাছে যাব হুজুর। না না, তা হচ্ছে না। পঞ্চানন বাবুর কুকুরটাকে উত্তেজিত করে তার ঘাড়ে দোষ চাপানো হচ্ছে এখন। আচ্ছা, কুকুরটার গায়ে লোম ছিল? থাকতে পারে মানে থাকতেই হবে। আচ্ছা, কুকুরটার গায়ের রং কেমন ছিল? নিশ্চয়ই দুধের মতো সাদা। আমি বাড়ি যাব হুজুর। নো, অসম্ভব, ইম্পসিবল। রাত প্রায় শেষ হতে চললো, একটা মানুষ আর একটা কুকুর নিয়ে এভাবে টানা হেঁচড়া হইতেছে, তা বুঝতে পারতেছি না দোষটা কার। দোষটা কার মানে?
দোষটা ডেফিনেটলি কুকুরটার, আর দোষ যেই করুক আমার হাত থেকে কিন্তু তার রেহাই নেই। ঠিক আছে, কুকুরটা যদি পঞ্চানন বাবু হয়, তাহলে কুকুর আর কুকুরের মালিককে এমন শিক্ষা। হ্যাঁ, কি বললি? কুকুরটা পঞ্চানন বাবুর? না না না, তা হতে পারে না। আচ্ছা গদাই, একটু আগে তুই বলছিলি না যে গ্রামের সব কুকুরকে তুই চিনিস? হ্যাঁ, খালি পঞ্চানন বাবু কুকুরটা বাদে। কেন, পঞ্চানন বাবুর কুকুর কি অন্য গ্রামে থাকে? না, মানে ওই পঞ্চানন বাবুর সাথে আমার মিলমিশ যেমন খুবই কম, তেমনি তেনার কুকুরটার সাথেও। হ্যাঁ, তেনার কুকুরটার সাথে আমার পরিচয় নাই বললেই চলে। হ্যাঁ, একটা কিছু বলতে চাইছিস মনে হচ্ছে। আমি বলতেছিলাম ওই পঞ্চানন বাবুর কুকুরটাই আমারে কামড়াইছে। অসম্ভব, হতেই পারে না। আচ্ছা, এইমাত্র তুই বললি পঞ্চানন বাবুর কুকুরকে তুই দেখিসনি, তবে কি করে বুঝলি পঞ্চানন বাবুর কুকুরটা তোকে কামড়েছে? হ্যাঁ, কুকুরটার গায়ে মখমলের মতো লোম ছিল হুজুর। হ্যাঁ, মখমলের মতো লোম ছিল? হ্যাঁ হুজুর, এই গায়ের যত কুকুর আছে তাদের কারোর শরীরে লোম নাই। না খেতে পেয়ে পেয়ে সব লোম ঝরে গেছে। ইয়েস, ইট মে বি এ পয়েন্ট। আর ভেবে কিছু লাভ নাই। কুকুরটা যে পঞ্চানন বাবুর সে আমি হলপ কইরা বলতে পারি। আর এও বুঝেছি, কুকুর যখন তেনার তখন সে কুকুরে যারে কামড়াইবে দোস্ত তার। শাট আপ রাস্কেল। আসলে কি জানেন হুজুর, ওই পঞ্চানন বাবুর স্বভাব পেয়েছে কুকুরটা। বেসে ওই প্যাট মরা মানুষ গুলানারেই কামড়ায়। তাইলে এবার আমি বাড়ি যাই। এখন ভয় পেয়ে পালাতে চাইছো? ওটি হবে না। যদি একবার প্রমাণ করতে পারি যে পঞ্চানন বাবুর শান্ত নিরীহ কুকুরকে উত্তেজিত করে তুলেছিলিস, তাহলে জেলের ঘানি ঘুরিয়ে তবে ছাড়বো। জানিস, পঞ্চানন বাবুর কুকুরের একটা স্কুলিং আছে। জানিস সে কুকুর কি খায়? প্রোটিন খায়, দামি দামি প্রোটিন। কিসে শোয়ে জানিস? সে বিছানা তোর বাপের জন্মে তুই চোখে দেখিসনি। তাছাড়া এমন ট্রেন ডগ যে ঠিক বুঝতে পারে তোদের মতো নোংরা লোককে কামড়ালে ওর শরীরে জার্ম ঢুকে যাবে, অসুখ করবে। বললেই হলো সে কুকুর তোকে বিনা কারণে কামড়েছে। আরে পঞ্চানন বাবু যে, আরে আসুন আসুন, আপনার কুকুরের শরীর গতি ভালো তো? আরে পঞ্চানন বাবু বসুন বসুন, আরে এই চেয়ারটাতেই বসুন, এই দেখুন না। এবার একটি গল্প, হাতির খোরাক। রচনা সমাজ বসু। পাঠ করেছেন ভক্তিপ্রসাদ অধিকারী ও সাগরিকা ভট্টাচার্য। হাঁটতে হাঁটতেই কাঁধের গামছাটা দিয়ে মুখের ঘামটা ভালো করে মুছে নিল ভীমমণ্ডল। 11টা বাজতে না বাজতেই রোদটা তীরের মতো বিঁধছে সারা গায়ে। ইতিমধ্যেই রাস্তায় পিচ গলতে শুরু করেছে। এই কুসুমপুরকে এখন আর গ্রাম বলা যাবে না। রাস্তার দুপাশে সারি সারি দোকান, দু একটা শোরুমও তৈরি হয়েছে। এই প্রচণ্ড গরমেও রাস্তায় ভিড় বেশ ভালোই। এই ভিড়ভাট্টায় অবশ্য ভীমমণ্ডলের কোনো ভ্রুক্ষেপ নেই। স্টেশন থেকে বেরিয়ে আশপাশের লোকজনদের থেকে সে জেনে নিয়েছে স্টেশন থেকে 10-12 মিনিটের হাঁটা পথে মল্লিক বাড়ি। তার মানে এখনও তাকে আরও 4-5 মিনিট হাঁটতে হবে। গত পরশু গ্রামের বিজন মাস্টারই মল্লিক বাড়ির সন্ধানটা দিয়েছেন। মল্লিক বাড়িতে রান্নার লোকের নাকি খুব প্রয়োজন। বিজন মাস্টারই তড়িঘড়ি করে পাঠালেন। বাড়ির মালিক প্রিয়নাথ মল্লিক নাকি বিজন মাস্টারের ছেলেবেলাকার বন্ধু। তার থাকা খাওয়া আর মাইনেপত্তরের সব কথা মাস্টারই নাকি বলে দিয়েছেন। মল্লিক বাড়ির লোহার বড় গেটটা ঠেলে ভেতরে ঢুকে পড়ল ভীমমণ্ডল। আরে এসো এসো ভীম, তোমারই অপেক্ষায় বসে আছি। মল্লিক বাড়ির মালিক প্রিয়নাথবাবু ভীমমণ্ডলকে স্বাগত জানালেন। ঘাড় নামিয়ে 2 হাত জোড় করে বেশ অনুনয়ের বেশি নমস্কার জানালো ভীম। তা ভীম, তোমার আসতে কোনো অসুবিধে হয়নি তো? অসুবিধে কি বলছেন কর্তা?
এখানে তো আপনার খুব নাম ডাক, এক ডাকে সবাই আপনাকে চেনে। স্টেশন থেকে বেরিয়ে দু একজনকে শুধোতেই তারা বলে দিলে। ভীমমণ্ডলের কথায় প্রিয়নাথবাবু একটু হেসে বললেন, তাই নাকি? আচ্ছা, এখন বিজন কেমন আছে? ও মাস্টারমশাই, মাস্টারমশাই এখন ভালোই আছেন। বড় ভালো মানুষ তিনি, গ্রামের সবাই ওনাকে খুব মান্যিকন্যি করে। এক নিঃশ্বাসে কথাগুলো বলল ভীমমণ্ডল। হ্যাঁ, বিজন আমার ছোটবেলার বন্ধু। ছোট থেকেই ও পরের উপকার করে বেড়ায়। আজও যেমন আমার উপকার করলে, তোমাকে পাঠিয়ে দিয়ে। প্রিয়নাথ মল্লিক তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। শোনো ভীম, আমার বাড়িতে দুবেলা একটু বেশি লোকের পাত পড়ে। জনাভিষেক খাওয়ার মানুষ, রাতে অবশ্য 3টে পাত কম পড়ে। এই 3 জন আমার রাইস মিলের কর্মচারী। দুপুরের খাওয়াটা এখানেই সারে, বিকেলের দিকে এরা বাড়ি ফিরে যায়। আর একটা কথা, সকাল সকাল বাজারটা কিন্তু তোমাকেই সারতে হবে। অসুবিধা হবে না তো? প্রিয়নাথবাবু ভীমকে কাজ বুঝিয়ে দিলেন। একে না কথা, কোনো অসুবিধাই হবে না, আমি একাই সব দিক সামলে নেব। ভীমের গলায় আত্মবিশ্বাসের সুর। প্রিয়নাথ মল্লিকের নির্দেশ অনুযায়ী খুব সকাল সকাল ভীমমণ্ডলকে বাজারে ছুটতে হয় আনাজপাতি, তেল মশলা আর মাছ কেনার জন্য। বাজার থেকে ফিরে প্রিয়নাথবাবুকে পাই পাই করে হিসাব বুঝিয়ে তারপর হেঁসেলে ঢোকে। বিশাল গতরখানা নিয়ে জলখাবারের সাথে সাথে দুপুরে রান্নার ব্যবস্থাও শুরু করে দেয় সে। তার কাজের গতি আর উৎসাহে বাড়ির সবাই স্তম্ভিত। প্রথম দিনেই ছোটদেরও খুব কাছের মানুষ হয়ে গেছে ভীমমণ্ডল। তাদের পছন্দের খাবার ছাড়াও গল্প হাসিতেও যোগ দেয় ভীম। আর মল্লিক বাড়ির গিন্নিরা তো রীতিমতো বিস্মিত। এমন সুস্বাদু খাবারে মজে আছেন যে বহুদিন পর তারা রান্নায় হারিয়ে যাওয়া কি এক তৃপ্তি যেন খুঁজে পেয়েছেন। তা ভীম, তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো? বাজার হাট, এতগুলো মানুষের দুবেলা রান্না, সবই তো একার হাতেই করছো। অসুবিধা হলে বলবে, আরেকজন কাউকে না হয়। প্রিয়নাথবাবু কথা শেষ করতে পারলেন না, তার আগেই ভীমমণ্ডল মুখ খোলে। না না না, আমার কোনো অসুবিধাই হচ্ছে না, আমি একা হাতেই সব সামলে নিতে পারবো। ও আপনি কিচ্ছু ভাববেন না কথা। তাছাড়া কি? প্রিয়নাথবাবু প্রশ্ন করলেন। এই হাতের পেট ভরা থাকলেই আর কোনো সমস্যা নেই। জীবনে এই প্রথমবার পেট ভরে খাবার খাচ্ছি তো। কে জোগাবে এত খোরাক? বাবু, আপনার দয়ার শরীর, আপনি তাই রাজি হয়েছেন। কি যে বলো ভীম, এই বয়সে তুমি এখনো যে খেতে পারো তা দেখেও কত ভালো লাগে বলো। কথা একটা কথা বলি? হ্যাঁ বলো না, অত কিন্তু কিন্তু করছো কেন? প্রিয়নাথবাবু অভয় দিলেন। বলছিলাম, আর দুটো মাছের টুকরো যদি পেতুম তাহলে। ভীমমণ্ডল মাথা চুলকোয়। অত লজ্জার কি আছে? নিশ্চয়ই নেবে, এতে সংকোচের কি আছে? তোমার যা খেতে মন চায় আমাকে বলবে, না বললে আমি বুঝবো কেমন করে? সঙ্গে সঙ্গে মনিবের পা দুটো জড়িয়ে ধরে ভীমমণ্ডল। আর তখনই ভাত ফোটার গন্ধ নাকে আসতেই সে ছুট লাগায় রান্নাঘরে। মল্লিক বাড়িতে জনাচারেক আত্মীয় কুটুম্বের আগমনে দিন দুয়েক হলো ভীমের খাটুনি কিছুটা বেড়েছে। 4-4টে বেশি পাতের জন্য নয়, খাটুনিটা তাদের হুকুম তামিলের জন্যে। সকাল সন্ধ্যের জল খাবার তাদের ঘরে পৌঁছে দেওয়া, স্নানের জল তুলে রাখা, তার উপর যখন তখন ডাক পড়ে, এটা দাও সেটা দাও। এবাড়ির মানুষজন অতিথি জ্ঞানে তাদের বিন্দুমাত্রও বিচলিত করে না। ভীম তার সামান্য বুদ্ধিতে এটুকু বোঝে, তাই সেও আর রাগ কাড়ে না। ভীমমণ্ডলের খাওয়ার এলাহি ফিরিস্তি অতিথিদের কানে পৌঁছতেই এই দুর্মূল্যের বাজারে তাদের হঠাৎ যেন প্রিয়নাথ মল্লিকের বাড়তি খরচের কথা চিন্তা করে খিদে ঘুম উড়ে যাবার উপক্রম।
বয়স্ক মহিলাটি সুযোগের অপেক্ষায় ছিলেন। বাড়ির সবাই আজ বিয়ের নিমন্ত্রণ রক্ষায় বাড়ির বাইরে। এই যে শোনো বাছা, তোমার ওই রাক্ষুসে পেট নিয়ে অন্য কোথাও চলে যাও। যে বাড়িতে 1 হাঁড়ি ভাতের সাথে আধ কড়াই ডাল আর 8খানা মাছের টুকরো পাবে। মামা বাবু মানে তোমার কর্তা মুখে কিছু বলছেন না বটে, কিন্তু হাতির খোরাক জোগাতে তিনি হিমশিম খেয়ে যাচ্ছেন। তুমি কি সেটা জানো? তাই তুমি বাপু 2-1 দিনের মধ্যেই তল্পা গুটিয়ে নিও, কেমন? কথাগুলো তীরের মতো বেঁধে ভীমমণ্ডলের বুকে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিল না সে। তার শরীরটা অবশ হয়ে আসে। একটা অস্বাভাবিক অস্বস্তি তাকে ঘিরে ধরে। কোনো রকম নিজেকে সামলে মুখ খোলে ভীম। আপনি ঠিকই বলেছেন, এই বাজারে এত খোরাক কারো পক্ষে জোগান দেওয়া খুব কষ্ট, জানি। তাই মাসিমা, আপনার কাছে আমার একটা আর্জি আছে। হ্যাঁ বলো, তোমার কি আর্জি শুনি? আমি কাল সকালেই এ বাড়ি ছেড়ে চলে যাব। আপনি আজ রাতে এই কথা কাউকে জানাবেন না যেন। ভীমমণ্ডল কঠিন হয়ে উঠল। আবার দেখো, বলবে না তো যে আমি তোমাকে তাড়ালাম? তিনি আশঙ্কা প্রকাশ করলেন। না মাসিমা, আপনি নিশ্চিন্তে থাকুন। রাতে কারোর সাথেই কোনো কথা হবে না, আর রাত পোহালেই। হ্যাঁ বুঝেছি। সেই সঙ্গে নিজের অনিবার্য জয়ের কথা বুঝে বুকে একরাশ স্বস্তি নিয়ে তিনি রান্নাঘর টপকে ঘরের দিকে পা বাড়ালেন। রাতে কিছুতেই ঘুম আসছে না ভীমের চোখে। জানলা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে থাকে সে। আজ যেন আকাশটাকে বড় অন্ধকার লাগছে। একটা তারাও নেই, শুধু এক টুকরো চাঁদ ভেসে আছে। নারকেল পাতার ফাঁক দিয়ে ছুঁয়ে পড়ছে ক্ষীণ আলো। এপাশ ওপাশ করতে করতে কখন যেন চোখ দুটো তার বুজে আসে। জানলার গরাদ ছিঁড়ে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় ভীমমণ্ডলের। রাতের গোছানো ঝোলাটা নিয়ে নিজের ঘর থেকে বেরোতেই একেবারে প্রিয়নাথ মল্লিকের মুখোমুখি। রোজকার মতো 7 সকালে বাড়ির দালানে তিনি পায়চারি করছিলেন। কি সকাল সকাল প্রণাম কিসের? আর এই ঝোলা নিয়ে চললেই বা কোথায়? প্রিয়নাথ বাবুর অবাক জিজ্ঞাসা। কথা, আমি আর কাজ করব না, আজই চলে যাচ্ছি। প্রণাম সেরে ভীমমণ্ডল কোনো রকম ভূমিকা না করেই মাটিতে চোখ রেখে কথাগুলো বলে ফেলল। ভীমমণ্ডলের রাগ, দুঃখ আর অভিমান আঁচ করতে পেরে প্রিয়নাথবাবু ভীমের পিঠে হাত দিয়ে বললেন, হঠাৎ তোমার কি হলো? কাজ করবে না কেন? আর কতদিন আমার এই রাক্ষুসে পেটে খাবার জোগাবেন বাবু? আর কতদিন? ভীমের কষ্ট ঝরে পড়ে। কে তোমাকে এইসব কথা বলেছে? হ্যাঁ, কে তোমায় এইসব কথা বলেছে? প্রিয়নাথ মল্লিক রীতিমতো উত্তেজিত। না না, কেউ কিছুই বলেনি, আমার নিজেরই মনে হলো, তাই বললুম। আমায় আটকাবেন না কর্তা, যেতে দিন। ভীম হাত জোড় করে ক্ষমার ভঙ্গিমায় বলে। প্রিয়নাথবাবুর সব অনুরোধ উপেক্ষা করে সে সদর দরজার দিকে এগিয়েও থমকে দাঁড়িয়ে পড়ে। দরজায় দাঁড়িয়ে ছেঁড়া জামা প্যান্ট পরা 3-3টে অসহায় ছেলে। তাদের 3 জনেরই গলায় বিষাদ আর করুণ সুর। কাকু, তুমি যেও না, তুমি চলে গেলে আমরা আর ভাত পাবো না। তুমি তো দুবেলা দুমুঠো খাইয়ে আমাদের বাঁচিয়ে রেখেছ। জীর্ণ শীর্ণ ছেলেগুলোর মুখে এরকম কথা শোনার পর প্রিয়নাথ মল্লিক ধপ করে চেয়ারে বসে পড়লেন। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, ভীম, এসব কি শুনছি? এরা কি সব সত্যি কথা বলছে? হ্যাঁ কর্তা, সব সত্যি কথা বলছি। আমার মা বলতেন, অভুক্তকে খাইয়ে তারপর যা বাঁচবে
নিজে খাবে। আমার মা তো সেই কবে চলে গেছেন, কিন্তু তার কথাগুলো আজও ভুলিনি। তাই দুবেলা রান্নাঘরের জানলা দিয়ে আমার বাঘের থেকে কিছুটা ওদের মুখেও তুলে দিই। কথা কথা আমি না বলেই কাজ করেছি কথা। আপনি আমায় ক্ষমা করে দিন কথা, আপনি আমায় ক্ষমা করে দিন। ক্ষমা? ক্ষমা তো আমাদেরই চাওয়া উচিত তোমার কাছে। তুমি এত বড় একটা মহৎ কাজ করলে আর আমরা কেউ ঘুণাক্ষরেও টের পেলাম না। ভীম, তোমাকে আটকানোর শক্তি আমার ছিল না, অথচ এই ছোট ছোট ছেলেগুলো কত অনায়াসেই তোমাকে রুখে দিলে। এই যা যা, তোরা আমার পথ ছাড়, আমাকে যেতে দে। বাচ্চাগুলোকে আলতো করে ধমকায় ভীম। না ভীম, ওদের মতো আমিও তোমাকে বলছি, তুমি যেও না ভাই। এ কি মাসিমা, আপনি? ভীম অবাক হয়ে তাকিয়ে থাকে প্রিয়নাথ বাবুর মাস্তুত বোনের দিকে। আমার কথা কিছু মনে করো না ভীম, আমি তোমায় চিনতে পারিনি। দাদা, ওকে কিছুতেই যেতে দিও না। পারলে কাল থেকে ওদের তিনজনের দুবেলা খাওয়ার পাত রান্নাঘরেই ব্যবস্থা করো। দেখো আর যেন ভীম কোনোদিনও লুকিয়ে খাবার না দিতে পারে। তাহলে আমার ভাগের খাওয়াটা কি আমি একাই খাবো? ভীম সরল মনে জানতে চায়। কয়েক কাঁদি কলা শুদ্ধ একটা গাছ না খেলে হাতির পেটটা ভরবে কি করে? বলেই প্রিয়নাথবাবু হো হো করে হেসে ওঠেন। কিছু না বুঝে ওরা তিনজনও তার হাসির জোয়ারে ভাসতে থাকে। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায়।